আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। এখন ন্যাটো ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়ানোর প্রস্তুতি নিচ্ছে। আপনাদের মনে আছে নিশ্চয়ই, শুরু থেকে ডোনাল্ড ট্রাম্প বিশ্বের দেশগুলোর কাছে সাহায্য চাইছিলেন। এখন ন্যাটো সেটাই করার কথা ভাবছে। যেসব জাহাজ স্ট্রেইট অফ হরমুজে আটকে আছে সেগুলোকে অ্যাসকর্ট করে নিরাপত্তা দিয়ে বের করে আনা হবে। ন্যাটো এমনটাই ভাবছে। আর ন্যাটো সদস্য দেশগুলোর মধ্যে তুরস্কও রয়েছে। তাই আপনারা বুঝতে পারছেন পরিস্থিতি আরও খারাপের দিকে যেতে পারে। ইরান তো আর চুপ করে থাকবে না। কিন্তু ভাবুন তো, রজব তাইয়েব এরদোয়ান অর্থাৎ তুরস্কের সেই নেতা যিনি শুধু বক্তব্য দিয়ে মুসলমানদের মন জয় করে এসেছেন, তার আসল চেহারা কি? তুরস্ক ন্যাটোর সদস্য, আর এখন এরদোয়ান ইউরোপীয় ইউনিয়নের প্রধানের সঙ্গে ফোনে বলেছেন যে স্ট্রেইট অফ হরমুজ খোলা থাকা উচিত। এরদোয়ানের এই বক্তব্য আসলে ইরানের বিরুদ্ধেই গেছে। অর্থাৎ যদি ন্যাটো যুদ্ধে নামে তাহলে এরদোয়ানকেও তার সেনা পাঠাতেই হবে। আর ইউরোপীয় ইউনিয়নের প্রধানের কাছে এরদোয়ান বলেছেন যে ইরানকে হরমুজ প্রণালী খুলে দিতে হবে। তুরস্ক প্রকাশ্যে এক কথা বলছে আর ভেতরে অন্য কিছু করছে, এ নিয়ে এখন আর কোনো সন্দেহ নেই। অন্যদিকে ইরান সদিচ্ছা দেখিয়ে আমেরিকার এক নাগরিককে মুক্তি দিয়েছে, যিনি গত 10 বছর ধরে ইরানের জেলে বন্দী ছিলেন। এখন সেই মার্কিন নাগরিক আমেরিকায় নিজের বাড়িতে পৌঁছে গেছেন। এদিকে ইরানের পার্লামেন্ট এক চরম পর্যায়ে গিয়ে কাজ করছে। সেখানে ভোটাভুটি হতে পারে যে যদি কেউ ডোনাল্ড ট্রাম্পকে হত্যা করে তাহলে তাকে 42 থেকে $55 মিলিয়ন পুরস্কার দেওয়া হবে। এই প্রস্তাব ইরানের পার্লামেন্টে বিল হিসেবে আনা হবে এবং এর উপরে ভোটাভুটি হবে। বোঝা যাচ্ছে ইরান অত্যন্ত বিপজ্জনক স্তরে গিয়ে খেলছে। ইরান একেবারে চরম পর্যায়ে চলে গেছে যে এখন যাই হোক না কেন ডোনাল্ড ট্রাম্পকে কোনোভাবেই ছাড়া হবে না। অন্যদিকে ইরান আমেরিকার কাছে নতুন একটি প্রস্তাব পাঠিয়েছে, যদিও এতে নতুন কিছু নেই, কারণ আগেও ইরান একই ধরনের কথা বলেছিল। যেমন এই প্রস্তাবে ইরান বলেছে যে আমেরিকাকে তাদের উপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নিতে হবে এবং আমেরিকাকে নিশ্চয়তা দিতে হবে যে তারা কোনো হামলা করবে না। আমাদের যে ক্ষতি হয়েছে তার ক্ষতিপূরণ আমেরিকাকে দিতে হবে। আমেরিকাকে এই অঞ্চল থেকে সরে যেতে হবে। স্ট্রেইট অফ হরমুজকে ইরানের অংশ হিসেবে স্বীকৃতি দিয়ে ঘোষণা করতে হবে যে এটি ইরানের। এইসব দাবি ইরান আবার নতুন প্রস্তাব হিসেবে আমেরিকার সামনে তুলে ধরেছে। তবে এতে নতুন কিছু নেই। শুরু থেকে আমেরিকা এই শর্তগুলো মানতে অস্বীকার করে আসছে। অন্যদিকে ইরানের এক কর্মকর্তা আমেরিকাকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন যে এবার যদি কোনো খেলা হয়, কোনো ষড়যন্ত্র করা হয় বা হামলা চালানো হয়, তাহলে ইরান এমন হামলা করবে, এমন সব দরজা খুলে দেবে যা আমেরিকা কল্পনাও করেনি। এমন জায়গা থেকেও হামলা হবে যেখান থেকে ইরান আঘাত করতে পারে, এটা কেউ ভাবেনি। সংযুক্ত আরব আমিরাত পুরো মধ্যপ্রাচ্যে সবার সামনে সম্পূর্ণভাবে উন্মোচিত হয়ে গেছে। আপনারা জানেন এই মধ্যপ্রাচ্যে এখন দুটি ইসরায়েল রয়েছে। দ্বিতীয় এবং নতুন ইসরায়েলটি হল ইউএই। যুদ্ধের সময় নেতানিয়াহু ইউএই সফরে যাওয়ার পর থেকেই বিষয়টি আরও পরিষ্কার হয়েছে। তাই এখন ইউএই এবং ইসরায়েলের আকাশ সীমার উপর পুরো বিশ্বের নজর রয়েছে, কারণ ইসরায়েল থেকে একটি বিমান উড়ে ইউএইতে অবতরণ করেছে। সেই বিমানে ইসরায়েলের প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, প্রতিরক্ষামন্ত্রী বা মোসাদের প্রধান ছিলেন কিনা তা স্পষ্ট নয়। তবে এই ঘটনা থেকে বোঝা যায় ইউএই এবং ইসরায়েল কতটা ঘনিষ্ঠ। দুই দেশ প্রতিরক্ষা চুক্তিও করেছে, এমনকি তারা যৌথভাবে অস্ত্র তৈরি করবে বলেও খবর রয়েছে। ব্রিটিশ সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী এ যুদ্ধের আগে ব্রিটেনের অর্থনীতি ভালো চলছিল, কিন্তু ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে সংঘাত শুরু করার পর ব্রিটেনের অর্থনীতি বড় ধাক্কা খেয়েছে। অন্যদিকে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী স্পষ্টভাবে বলেছেন যে আমেরিকা বা ইসরায়েল ইরানের উপর হামলা করবে না, কারণ বিশ্বজুড়ে অধিকাংশ দেশ এ হামলার বিরোধিতা করছে। ইরান আমেরিকা সংঘাতের প্রভাব পুরো বিশ্বের উপর পড়ছে। বিশ্বের শীর্ষ নেতারা আমেরিকা ও ইসরায়েলের উপর চাপ দিচ্ছেন যেন তারা ইরানের উপর হামলা না করে। আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন যে ইরানের সঙ্গে আলোচনা চলছে এবং তা বেশ ভালোভাবেই এগোচ্ছে। তবে তিনি এটাও বলেছেন যে আমেরিকা ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেবে না, কারণ ইরান যদি পারমাণবিক শক্তিধর হয়ে যায় তাহলে অন্য দেশগুলো পারমাণবিক অস্ত্রের প্রতিযোগিতায় নেমে পড়বে। এদিকে ডোনাল্ড ট্রাম্প কিউবার উপর হামলা চালানোর বিষয়েও বেশ সিরিয়াস। ইরানের সঙ্গে সংঘাতে বড় ধরনের ধাক্কা ও পরাজয়ের পর কিউবার উপর হামলা ট্রাম্পের কাছে আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এমন পরিস্থিতিতে নিজের পরাজয় থেকে বিশ্বের দৃষ্টি সরানোর জন্য ডোনাল্ড ট্রাম্প কিউবার উপর হামলা চালাতে পারেন। আপাতত বিভিন্ন রিপোর্টে বলা হচ্ছে কিউবার বিরুদ্ধে হামলার বিষয়ে ট্রাম্প বেশ সিরিয়াস। পরিস্থিতি খুব খারাপ হয়ে উঠেছে। অন্যদিকে ইসরায়েল যেন নিজের স্বভাব বদলাতে পারছে না, তারা লেবাননের উপর বড় ধরনের হামলা চালিয়েছে। ভাবুন একবার, এটা নাকি যুদ্ধবিরতি। যুদ্ধবিরতি থাকা সত্ত্বেও গত 24 ঘন্টার মধ্যে লেবাননে ইসরায়েল ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে। এই দৃশ্যটি দেখুন। عندي تعالوا يا شباب عارفوا حاجه المحتاج لي عندي والله دوري يلا دوري شويه انت عندك ايه معلم جاي
يلا صوروا انتوا الاثنين. ايوه ইসরায়েলের অর্থমন্ত্রী বলেছেন, যদি হিজবুল্লাহ অস্ত্র না ফেলে তাহলে তারা লেবাননের আরও বেশি জমি দখল করবে। অর্থাৎ ইসরায়েল কার্যত স্বীকার করছে যে তারা ইতোমধ্যেই লেবাননের জমি দখল করছে এবং ভবিষ্যতে আরও করবে। কিন্তু আশ্চর্যের বিষয়, কোনো আরব দেশই প্রকাশ্যে লেবাননের পক্ষে একটা কথাও বলছে না। এদিকে লেবাননের ভেতরে ইসরায়েলের এক সেনা নিহত হয়েছে, জাহান নামে পৌঁছে গেছে। তবু লেবাননে ইসরায়েলকে কেউ থামাতে পারছে না, খোদ লেবাননের সেনাবাহিনীও তাদের রুখতে পারছে না। তবে রিপোর্ট কি বলছে দেখুন। হিজবুল্লাহ ড্রোন হামলা ইসরায়েলকে বড় চাপের মধ্যে ফেলেছে। শুধু ড্রোন হামলার মধ্যে হিজবুল্লাহ ইসরায়েলকে এমন অবস্থানে নিয়ে গেছে যে তারা তাদের পরিকল্পিত হামলার প্রায় ৮০% হামলা চালাতে পারছে না। হিজবুল্লাহ ড্রোন হামলার কারণে ইসরায়েল লেবাননে তাদের ৮০% হামলা করতে ব্যর্থ হচ্ছে। অন্যদিকে কয়েক মাস আগে ফ্লোটিলা নামের একটি বহর গাজার উদ্দেশ্যে রওনা হয়েছিল। ইসরায়েল সে বহরও আটকে দিয়েছে। ৪০টিরও বেশি ছোট নৌকায় থাকা মোট ৩০০-এরও বেশি অ্যাক্টিভিস্টকে গ্রেফতার করা হয়েছে। শুধু তাই নয়, যেসব অ্যাক্টিভিস্ট ওই বহরে ছিলেন তাদের উপর আমেরিকাও নিষেধাজ্ঞা আরোপ করেছে। ওদিকে ইসরায়েলের অর্থমন্ত্রী বলেছেন, আন্তর্জাতিক অপরাধ আদালত তাদের নেতাদের বিরুদ্ধে যে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে তা ভুল। ভবিষ্যতে যদি আরও নিষেধাজ্ঞা বা গ্রেফতারি পরোয়ানা জারি করা হয় তাহলে তারও জবাব দেওয়া হবে। এমনকি তিনি বলেছেন, সেই জবাবের অংশ হিসেবে ফিলিস্তিনিদের ভূমি, বিশেষ করে পশ্চিম তীরে অর্থাৎ ওয়েস্ট ব্যাংকের আরও এলাকা দখল করব। এবার দেখুন স্বভাবগতভাবে ইসরায়েল আবার কি করেছে। দেখুন, ইসরায়েল আবারও গাজায় বোমা বর্ষণ করেছে। এতে অনেকে নিহত হওয়ার খবর পাওয়া গেছে এবং বহু মানুষ আহত হয়েছে। ইসরায়েল একদমই থামছে না, প্রতিদিনই তারা হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে ফিলিস্তিনের পশ্চিম তীর এলাকায় রাতের অন্ধকারে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা ঢুকে ফিলিস্তিনিদের এলাকায় আগুন লাগিয়ে দিয়েছে। জার্মানিতে এক বাবা ফিলিস্তিনের সমর্থনে বিক্ষোভ করছিলেন। তার ছেলেকে লেবাননে ইসরায়েল হত্যা করেছিল। সেই শোকাহত বাবা যখন ফিলিস্তিনের পক্ষে প্রতিবাদ করছিলেন তখন জার্মানি পুলিশ তাকে গ্রেফতার করে মারধর করে। সে সময় তিনি চিৎকার করে বলেছিলেন, ইসরায়েল আমার ছেলেকে হত্যা করেছে আর তোমরা এখন আমাকে মারছ। অন্যদিকে এটি সিরিয়া দৃশ্য। সিরিয়ার ভেতরে একটি বিস্ফোরণ ঘটেছে। একটি গাড়ির ভেতরে থাকা এক সিরিয়ান ব্যক্তি নিহত হয়েছে এবং আরও ৫ জন আহত হয়েছে। এখন পর্যন্ত এই হামলার দায় কেউ স্বীকার করেনি। রাশিয়া ও সিরিয়ার মধ্যে প্রতিরক্ষা চুক্তি রয়েছে। সে চুক্তির আওতায় রাশিয়া সিরিয়াকে মিগ-29 যুদ্ধবিমান দিয়েছে। এখন সিরিয়ার আকাশে সেই মিগ-29 যুদ্ধবিমান উড়তে দেখা যাচ্ছে। এদিকে আমেরিকা দাবি করেছে যে তারা স্ট্রেট অফ হরমুজে 10টি বিপজ্জনক মাইন শনাক্ত করেছে, যেখানে ইরান বিস্ফোরক পেতে রেখেছে। অন্যদিকে ইউএই এবং ফ্রান্স একটি প্রতিরক্ষা চুক্তি করেছে, অর্থাৎ ভবিষ্যতে ইউএই এর উপর হামলা হলে ফ্রান্স তাদের রক্ষা করবে। ভারতের কথা বলাই যেন এখন বৃথা। নরওয়ে থেকে শুরু করে পুরো বিশ্বে ভারতের ভাবমূর্তির 12টা বেজে গেছে। নরওয়ের এক নারী সাংবাদিক মোদীকে শুধু এটুকুই জিজ্ঞেস করেছিলেন যে ভারতের সংখ্যালঘু সম্প্রদায়ের সাথে অন্যায় হচ্ছে, আপনার দেশে এসব ঘটছে, আপনি কেন পদক্ষেপ নেন না? শুধু এতটুকু বলার পর মোদীর মুখ থেকে কোনো উত্তর বের হয়নি। কিন্তু মোদীর চাটুকাররা যারা গতি মিডিয়া নামে পরিচিত তারা সেই সাংবাদিকের পেছনে লেগে গেছে। एक और अजीब बात यह है कि इस पत्रकार ने अपने पूरे 4 साल के करियर में इससे पहले कभी प्रेस फ्रीडम অথচ নরওয়ে বিশ্বের সংবাদ মাধ্যমের স্বাধীনতায় 1 নম্বরে রয়েছে। তারপরও ভারতের কিছু মিডিয়া ও মোদীর চাটুকার প্রমাণ করার চেষ্টা করতে থাকে যে ওই সাংবাদিক দুর্নীতিগ্রস্ত, বিজেপির বিরুদ্ধে, এবং এমন প্রশ্ন করা উচিত নয়। ये सवाल सामने रखना चाहते हैं कि ये पत्रकार प्रधानमंत्री मोदी से जो सवाल पूछना चाहती थी, क्या वो सवाल जायज है? আসলে ভারতের সাংবাদিকদের এতটুকু ক্ষমতা নেই যে তারা মোদীকে সরাসরি প্রশ্ন করতে পারে। অথচ কেউ যদি প্রশ্ন তোলে তাহলে তাকে দেশদ্রোহী বা শত্রু প্রমাণ করার চেষ্টা করা হয়। অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রীকে ভারতীয় সাংবাদিকরা জিজ্ঞেস করেছিলেন যে ভারতীয় তেলের ট্যাঙ্কারগুলোকে নিরাপদ পথ দেওয়া হবে কি না এবং ইরান কি ভারতের পাশে থাকবে। এর জবাবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী স্পষ্টভাবে বলেন যে আগে ভারত ছিল তাদের বড় ক্রেতা, ভারত ইরান থেকে তেল কিনত, কিন্তু আমেরিকার ভুল নিষেধাজ্ঞার কারণে ভারত আমাদের কাছ থেকে তেল নেওয়া বন্ধ করে দিয়েছে। আজও আমরা ভারতকে তেল বিক্রি করতে প্রস্তুত আছি, আমাদের কোনো সমস্যা নেই। এখন পুরো সিদ্ধান্ত ভারত সরকারের উপর নির্ভর করছে, তারা আমাদের কাছ থেকে তেল নেবে কি নেবে না। আপনারা বুঝতে পারছেন তো? এখন আপনাদের কিভাবে বোঝাই যে গোলাম তো গোলামই হয়। আমেরিকা মোদীকে আদেশ দিলে তেল নেবে, নয়তো তেল ওখানেই পড়ে থাকবে। তো বন্ধুরা, এই ছিল আজকের আয়োজন, যা স্বচ্ছভাবে আপনাদের সামনে তুলে ধরা হলো। আশা করি আমাদের এই প্রচেষ্টা আপনাদের ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন।